এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। মানতে হবে স্বাস্থ্যবিধি। 8 আগস্ট নতুন বাংলাদেশ ও 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা। অপতথ্য মোকাবেলায় উপায় খুঁজতে মেটার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, ব্যবস্থার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326 জন। কুমিল্লার দাউদকান্দিতে ক্রমই বাড়ছে ভয়াবহতা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি মুশরাত জাহানিমা। এবার বিস্তারিত। আজ সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে। চলবে 10 আগস্ট পর্যন্ত। এবছর মোট পরীক্ষার্থী 12,51,111 জন। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 10,55,594 জন, মাদ্রাসা বোর্ডের অধীনে 86,040 জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী 1,09,477 জন। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মাস্ক পরিধান সহ 7টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও জানাতে মিরপুরের সেনাপল্লী হাই স্কুল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, এবার পরীক্ষায় তো শিক্ষার্থীদের কিছু স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধিগুলো কি কি এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশের পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন এমা, এবার কিন্তু আসলে সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষা মাধ্যমে কিন্তু শুরু হবে এবছরের এইচএসসি পরীক্ষা। এবং যদি আপনাকে একটু জানিয়ে রাখার চেষ্টা করি যে আসলে তাদেরকে কিন্তু 7টি দফা মেনে রাখার কথা বলা হয়েছে। এবং যদি আপনাকে বলার চেষ্টা করি যে আসলে মাস্ক পরিধান করার কথা বলা হলেও কিন্তু আসলে অনেকেই আমরা সরেজমিনে দেখতে পেয়েছি যে আসলে অনেকেই কিন্তু মাস্ক পরিধান করেননি, না করে কিন্তু আসলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছেন। এবং যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে আসলে এই পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু চলবে 10 আগস্ট পর্যন্ত এবং এরপর থেকে কিন্তু ব্যবহারিক পরীক্ষা চলতে থাকবে। এবং যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি যে এবারে এইচএসসি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করছে সর্বমোট 12,51,111 জন শিক্ষার্থী এবং বাকি 9টি বোর্ডে অংশগ্রহণ করছে 10,55,000-এরও বেশি শিক্ষার্থী এবং আলিম শিক্ষার্থীদের সংখ্যা 86,000-এরও বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে শিক্ষার্থীদের সংখ্যা 1,09,000-এর বেশি। এবং যদি একটু বলার চেষ্টা করি যে আসলে গত বছরের তুলনায় এবছরে কিন্তু আসলে শিক্ষার্থীদের পরিমাণ কিন্তু 81,000-এর থেকেও কিছুটা কমে এসেছে বলেও আসলে বলছেন সংশ্লিষ্টরা। এবং যদি বলার চেষ্টা করি তাহলে কিন্তু বলাই বাহুল্য যে আসলে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের পরীক্ষা কেন্দ্রে 30 মিনিট আগে যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কথা সেটি কিন্তু আসলে করছেন। তো সার্বিক পরিস্থিতি যদি আপনাকে বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে পরীক্ষাস্থলে যাচ্ছেন এবং তারা কিন্তু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এমা। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন 8 আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে ঘোষণা করেছে সরকার। এছাড়া ছাত্র জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন 16 জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। বুধবার 2টি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে। দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের খ শ্রেণীভুক্ত করা হয়েছে।
বিভ্রান্তিকর তথ্যকে বড় সমস্যা উল্লেখ করে এটি মোকাবেলায় কার্যকর উপায় খুঁজতে মেটার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্য সামাজিক সংহতি বিঘ্ন ও ঘৃণা ছড়ায়। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারোয়ারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় সাইমন মিলনার বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় একযোগে কাজ করতে প্রস্তুত মেটা। রাষ্ট্রীয় মূলনীতি নিতে ঐক্যমত্য তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান, এনসিসির পরিবর্তে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানেও ভিন্ন মত এসেছে। এদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে একমত হলেও এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করার পক্ষে নয় তারা। যদিও এনসিসির সংশোধিত প্রস্তাবে একমত হয়েছে জামায়াতে ইসলামী। ওবায়দুল হক মারুফের প্রতিবেদন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলোচনা ছিল গত দিনগুলোর অমীমাংসিত ইস্যু, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি নিয়ে। সকল দলের সম্মতিতে এনসিসির পরিবর্তে এর প্রস্তাবিত নাম সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সুপারিশ করে ঐক্যমত্য কমিশন। নতুন প্রস্তাবিত কমিটিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির পরিবর্তে থাকবেন তাদের প্রতিনিধি। অন্তর্ভুক্ত হবেন উচ্চকক্ষ ও নিম্নকক্ষের স্পিকার। কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বৈঠকে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জামাত সহ কয়েকটি দল। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে বাংলাদেশে ৭২-এর সংবিধান বা এরপরে পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে যে মূলনীতিগুলো এসেছে সেগুলো দলীয় মূলনীতি, ৭২-এর মূলনীতি একটা মুজিববাদী মূলনীতি। পঞ্চম সংশোধনীর সাথে যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটার সাথে এটা যুক্ত করার ব্যাপারে অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন। কমিউনিস্ট পার্টি সহ বেশ কয়েকটা দল এ ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ 10 বছরের প্রস্তাবে শর্ত সাপেক্ষে একমত হয়েছে বিএনপি। যদিও দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, এনসিসির মতো কমিটি গঠন করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা ঠিক হবে না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে এখনও ঐক্যমত্য হয়নি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি এবং পক্ষপাতিত্বহীনতা, এই 5টি বিষয়ে উল্লেখ থাকার বিষয়ে অধিকাংশ দলের সমর্থন রয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির কথা বলা হয়েছে। এটি এনসিসির পরিবর্তে একটি কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এনসিসির কাঠামোগত পরিবর্তনের কথা উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এখনও পক্ষে বিপক্ষে মতামত আছে, কিছু পরামর্শও আছে। এ নিয়ে আগামী সপ্তাহে পূর্ণাঙ্গ প্রস্তাব দেয়া হবে। ঐক্যমত্য কমিশন এ বিষয়ে আরও সুনির্দিষ্ট প্রস্তাব আগামী সপ্তাহে পেশ করবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। আলোচিত হয়েছে অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। সেবা গ্রহীতাদের অভিযোগ, ঘুষ ছাড়া কোনো রকম সেবা মিলছে না। ভুক্তভোগীরা সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন। যথাযথ ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঘুষ বাণিজ্যের বিনিময়ে হরহামেশা মিলছে জাল দলিল। এছাড়া জমি রেজিস্ট্রির ক্ষেত্রে দুই পক্ষের উপস্থিতির নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। অর্থের বিনিময়ে এক পক্ষের উপস্থিতিতেই হচ্ছে রেজিস্ট্রি। এ থেকে মুক্তি পেতে সাব রেজিস্ট্রারের অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাব রেজিস্ট্রার স্যার ইনুশোয়েল উনি বিভিন্ন কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে দেয়। এই বিভিন্ন রকমের মোটা অঙ্কের টাকা 2 লাখ 3 লাখ এভাবে কন্ট্যাক্ট করে এগুলা রেজিস্ট্রি করে। রায়পুর সাব রেজিস্ট্রি অফিস দুর্নীতির আখড়া, দেখার কেউই নেই। সচেতন মানুষও তার কাছে জিম্মি, সাব রেজিস্ট্রারের কাছে জিম্মি। রায়পুর সাব রেজিস্ট্রি অফিসে দলিলের দুর্নীতি ছাড়া কোনো কাজই হয় না। তারা দলিলের ডাবল টাকা নেয়। আমরা ছাত্র সমাজ চাই
এই অফিসারের অপসারণ হোক। প্রত্যেকে আজকে নাভিশ্বাস উঠেছে, আমরা এর প্রতিকার চাই এবং এই দুর্নীতিবাজ সাব রেজিস্ট্রারের অপসারণ চাই। অভিযুক্ত সাব রেজিস্ট্রার ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও দায়সারা জবাব দেন। রেজিস্ট্রারি কর্মকর্তা পদাধিকার বলে সরল বিশ্বাসে যদি কোনো কিছু করেও থাকে সেটার জন্য তিনি দায়ী হবেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সহকারী ভূমি অফিসার এবং জেলা রেজিস্ট্রার কর্মকর্তা। সম্প্রতি এখানে যোগদান করেছি, আমি বিস্তারিত জেনে এবং এই সম্পর্কে যদি কোনো আমি লিখিত অভিযোগ পাই সে বিষয়ে বিস্তারিত জেনে আমি বিধিমূলক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আমার নিকট বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ হয়ে থাকে, লিখিত অভিযোগ, অবশ্যই আমরা সেটা খতিয়ে দেখতে চাই। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রপার ওয়ারি সনদ ছাড়া আসলে জমি রেজিস্ট্রি করার সুযোগ নেই। সেক্ষেত্রে যদি সেটি নকল বা জালিয়াতি করে থাকে সে বিষয়ে আমি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করব এবং তারা যেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয় সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করব। ঘটনার সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। কোনো অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে তাকে আমরা আইনের মুখোমুখি করব এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সব রকম অনিয়ম ও দুর্নীতিমুক্ত হবে রায়পুর উপজেলার সাব রেজিস্ট্রার অফিস, এমন প্রত্যাশা সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 326 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত সময়ের হিসাব দেওয়া হয়েছে। এতে এই সময় সবচেয়ে বেশি 118 জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। কুমিল্লার দাউদকান্দিতে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অনেকে। কুমিল্লা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। দাউদকান্দিতে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত 5 ও 6 নম্বর ওয়ার্ডে গেল 1 মাসে মৃত্যু হয়েছে 5 জনের। মোহাম্মদ শাহাবুদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দাউদকান্দিতে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। উপজেলার 5 ও 6 নম্বর ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দোনারচর, সবজিকান্দি, দাউদকান্দি, সাহাপাড়া, বলদাখাল ও তুজারভাঙ্গা গ্রামগুলোতে দ্রুত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এবছর এই 2 ওয়ার্ডেই মারা গেছে 5 জন। প্রতিদিনই নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় আতঙ্কে সবাই। গ্রামের চতুর্দিকে ওই ডেঙ্গুয়ে আক্রান্ত হয়ে গেছে, মানুষ খালি হসপিটালে আসতেছে যাইতেছে, ঠিক আছে, এর ভিতরেই আছে আর কি, আল্লাহ রাখছে, এখন ভালো আছে আমার মেয়ে। ট্রেনের ময়লা পরিষ্কার করা হয় না, যেখানে সেখানে ময়লা ফালানো হয়, আবার আপনার পানি জমা থাকে, এই কারণেই। এই একই পরিবার, আমার বোন ভূতের বঞ্জি জামাই, এবার আমার মেয়ের জামাই, আমার ভোলার বউয়ের, এরপরে আমার নাতির 2 নাতি। আমাদের এই দাউদকান্দির মধ্যে আসলে ডেঙ্গুটা উৎপত্তিটা অনেকটা বেশি। আমাদের বাসা এখানে আরো অনেকের বাচ্চাদেরকেও এবং কি ছোট বড় সবারই গায়ে জ্বর। ডেঙ্গুর জন্য ডেডিকেটেড 40টি বেড সহ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা রাখা আছে বলে জানালেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। আমাদের ডেঙ্গুর জন্য ডেডিকেটেড বেড আছে 40টা। ডেঙ্গুর ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং আমরা ওয়াকিবহাল আছি এবং ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সর্বদা আমাদেরকে নিয়োজিত রাখছি। দাউদকান্দিতে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 6 শতাধিক। স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। কোনো জায়গা যেখানে 3 দিন যদি পানি জমে থাকে সেখানে মশার যে উৎপাদনটা হয় সেটা বন্ধ করার জন্য পৌরসভা, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইনশাল্লাহ পরিস্থিতি উন্নতির দিকে যাবে। আগে আমাদের হাসপাতালে 2 থেকে 3 জন রোগী ভর্তি থাকতো, এখন রোগীর সংখ্যা বেড়ে সেটা 15-16 এরকম প্রায় থাকে। আজকে 12 জন রোগী ভর্তি আছে এবং বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাচ্ছে এবং সুস্থতার পাশাপাশি আমরা কিছু রোগীকে জটিলতার কারণে রেফারও করে থাকি। ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য দ্রুত সব ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, দাবি সবার। বুশরাত জাহান, মোহনা সংবাদ। করোনা ও ডেঙ্গু পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, দিন দিন তো করোনা ও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ময়মনসিংহে কেমন পরিস্থিতি দেখছেন? বলতে
বলছিলেন যে বিগত বেশ কয়েকদিন যাবতই কিন্তু করোনা এবং ডেঙ্গু নিয়ে ময়মনসিংহ নিয়ে কিন্তু একটু উৎকণ্ঠা ছিল এবং সেই উৎকণ্ঠা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সাধারণ মানুষজন কিন্তু করোনা পরীক্ষার জন্য কিন্তু ময়মনসিংহ মেডিকেলে ভিড় করছেন। তো আমরা যে তথ্যটি পেয়েছি যে গতকালকে পর্যন্ত 220 জন সাধারণ মানুষজন তারা করোনা পরীক্ষা করেছেন, এর মধ্যে 28 জন করোনা পজিটিভ। তাছাড়া এই হাসপাতালের আমি যেখানে দাঁড়িয়ে আছি এই নতুন ভবনের 8ম তলায় কিন্তু করোনার যে চিকিৎসার ইউনিট ওয়ার্ড আইসোলেশন ওয়ার্ড সেই ওয়ার্ডটি রয়েছে এবং সেখানে কিন্তু করোনার যে সাধারণ ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডে কিন্তু 2 জন করোনা রোগীর চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া আমরা চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে দিন যতই যাচ্ছে ততই কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এই বিষয়টা নিয়ে তারাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা যেটি বলেছেন যে সতর্ক না হওয়া পর্যন্ত কিন্তু এই করোনা কোনো অবস্থাতেই ঠেকানো সম্ভব নয়। তাছাড়া আমরা ডেঙ্গুর বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি যে তবে ডেঙ্গুর চাপটা এবার একটু কম, এখন পর্যন্ত কিন্তু ডেঙ্গুর আলাদা কোনো ইউনিটও খোলা হয়নি। তো যারা 2-4 জন যারা আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু সাধারণ ওয়ার্ডে অন্যান্য রোগীদের সাথে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে যে এখন যে হারে করোনার সংক্রমণ বাড়ছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই কিন্তু এই ময়মনসিংহ মেডিকেলে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে এবং সাধারণ মানুষের যে উদ্বেগ সেই উৎকণ্ঠার মধ্যেই কিন্তু তাদের পরবর্তী দিনগুলি অতিবাহিত হবে। তো এখন পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেলে করোনার যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিন্তু কিছুটা কম রয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল থেকে করোনা এবং ডেঙ্গু নিয়ে সর্বশেষ। মাপি, আপনাকে ধন্যবাদ। বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে ফসলি জমির আশেপাশে লাগানো গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠালের ভালো ফলন হলেও আশানুরূপ দাম না পাওয়া ও সংরক্ষণের ব্যবস্থা না থাকায় হতাশ কৃষক। কাঁঠাল বাজারজাতকরণ ও সংরক্ষণে কাজ করে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাজীপুরে বসতবাড়ির আঙিনা থেকে শুরু করে ফসলি জমির চারপাশে কাঁঠালের দৃশ্য চোখে পড়ে। এখানকার উৎপাদিত কাঁঠাল মিষ্টি, সুস্বাদু ও স্বাদে গন্ধে অতুলনীয় হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। প্রতিদিন 30 থেকে 40টি ট্রাক ও পিকআপ ভর্তি করে কাঁঠাল যায় দেশের বিভিন্ন স্থানে। মৌসুমের এই সময়ে গাজীপুরের প্রতিটি উপজেলার অধিকাংশ পরিবার কাঁঠাল বিক্রয় করে বাড়তি আয় করে থাকেন। বাজারে উন্নতির জন্য আমি কাঁঠাল কিনতে আসছি। আমি 1000 কাঁঠাল কিনছি, আরো কিছু কাঁঠাল কিনবো। গাজীপুরের মেঝে বিক্রিত বাজার, এই জন্য আমি বাজারে সবসময় মাল কিনি। এই বাজার যে প্রতি বাজার কিনে আমি প্রায় 2 গাড়ি পরিমাণ মাল কিনা পাঠাইছিলেন। বড় বড় ব্যাপারী আছে, ওদের কাছে থাকা খাওয়ার ব্যবস্থা সুবিধা আছে। একটি বড় গাছে সাধারণত 100 থেকে 200টি এবং ছোট গাছে 50 থেকে 80টি কাঁঠাল ধরে। আকার ভেদে প্রতিটি কাঁঠাল 50 থেকে 200 টাকায় বিক্রি হয়। তবে মৌসুমী এই ফল সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাব এবং ভালো দাম না পাওয়ায় হতাশ স্থানীয়রা। বাজারে যত টাকা বিক্রি করি আরো বেশি টাকা যদি আমরা পাইতাম তাহলে আমরা অনেক লাভবান হইতাম। সরকার যদি আপনার এই সংরক্ষণ এবং বিক্রয় একটা সিস্টেম করে দেয় তাহলে আমরা অনেক উপকৃত হব এবং আমাদের কৃষক বেঁচে যাবে। কাঁঠাল একসাথে পাকে বলে সংরক্ষণ ও বাজারজাত করতে কিছুটা সমস্যা হয়, তাই সংরক্ষণে সব ধরনের ব্যবস্থার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বছরে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়, কিন্তু কাঁঠালের একটি সমস্যা যে কাঁঠালের একসাথে যেহেতু কাঁঠাল পাকে, কাঁঠালের বাজার মূল্যটা কৃষক ওইভাবে পাচ্ছে না। কৃষকরা যাতে অবিকৃত কাঁঠাল ফেরত না নিয়ে ওইখানে সংরক্ষণ করতে পারে এই বিষয়টা আমরা দেখছি। গাজীপুরের 9200 হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয় এবং বছরে প্রায় 2.5 লক্ষ মেট্রিক টন কাঁঠাল উৎপাদন হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের 5 বিবি কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সভা হয়েছে। শতাধিক প্রান্তিক কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠানে সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রকল্প খামারবাড়ি ঢাকা কৃষিবিদ মোহাম্মদ মাসুদ আহমেদ বক্তব্য রাখেন। গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে জমি দখলের পায়তারা করায় বিএনপির নেতা আব্দুর রাজ্জাক রাজুর বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী।
পাবনার ঈশ্বরদীতে শিক্ষার মান ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস। দিনাজপুরে বাংলাদেশ আনসার ও বিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বিডিপি মৌলিক প্রশিক্ষণ সাঁওতাল 2025 উপলক্ষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পাবনার বাংলাবাজার এলাকায় মালা খাতুন ও আইয়ুব ওরফে আইয়ুব শেয়ালের বিরুদ্ধে হয়রানি, জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও তারেক রহমান কর্তৃক 31 দফা কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের বগুড়া 1 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মহিদুল ইসলাম রিপন। বগুড়ার শাহজাহানপুরে ডাক্তার জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। গাইবান্ধায় মতবিনিময় সভা, দেশ ও সমাজকে এগিয়ে নিতে গাইবান্ধা অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের গৌরীপুরে বীরাঙ্গনা সকিনা এমসি মডেল স্কুলে অভিভাবক টি সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা স্কুল ফিডিং কর্মসূচিতে সিরাজগঞ্জের দুর্গমন চরাঞ্চল চৌহালি উপজেলাকে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নওগাঁর সদর উপজেলার 11 নং শিকারপুর ইউনিয়নে শিকারপুর গ্রামে সরকারি রাস্তা অবৈধভাবে দখলের অভিযোগে মানববন্ধন করেছে শিকারপুর গ্রামের স্থানীয় জনসাধারণগণ। ঢাকা বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জে রায়গঞ্জে ভুইয়াগাতি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়ক ও আন্ডারপাসের মাঝে ডিভাইডার স্থাপন ও 500 রাস্তা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রাঙামাটিতে কাপ্তাই ব্যাটালিয়ন 41 বিজিবির উদ্যোগে কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অর্থ বছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলেশন ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত ও 4 শতাধিক মানুষ আহত হয়েছে। খাদ্য ও মানবিক সহায়তা নিতে যাওয়াতের মধ্যে বেশি নিহত বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। এ নিয়ে 56,100 ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধবিরতি গাজায় দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসানে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সাক্ষাৎকারে CNN-কে তথ্য জানিয়েছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ। অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। মানতে হবে স্বাস্থ্যবিধি। 8 আগস্ট নতুন বাংলাদেশ ও 16 জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা। অপতথ্য মোকাবেলার উপায় খুঁজতে মেটার প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। অনিয়ম দুর্নীতির আখড়ায় পরিণত লক্ষ্মীপুরের রায়পুর সাব রেজিস্ট্রার অফিস। ঘুষ ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ, ব্যবস্থার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 326 জন। কুমিল্লার দাউদকান্দিতে ক্রমেই বাড়ছে ভয়াবহতা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।